আসসালামু আলাইকুম। বিডি স্যারের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা আইসোইলেকট্রিক পিএইচ পর্যন্ত পড়েছিলাম। আমরা বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা বাফার নিয়ে শুরু করব। তো আজকের ক্লাসটা আমাদের বাফার নিয়ে। তো বাফার তোমরা জিনিসটা ইন্টারে অলরেডি পড়ে চলে আসছো। ওই জিনিসগুলো আমরা এখানে একবার রিক্যাপ করবো, আর কিছু না। তাহলে হোয়াট ইজ বাফার, তাহলে ফার্স্ট যদি আসে হোয়াট ইজ অ্যাকচুয়ালি বাফার। তোমরা জানো যে বাফার কি ছিল, একটা উইক অ্যাসিড এবং তার কনজুগেট বেজের মিক্সচার। এবং সেটা কি করতো, সেটা হচ্ছে যে কোনো রকম পিএইচ চেঞ্জ যেটা হয়তো মার্কড চেঞ্জটাকে সে প্রিভেন্ট করা ট্রাই করতো, তাই না? হ্যাঁ। তো এটা একটা যদি সলিউশন নিই, তার মধ্যে ধরা যাক কিছু আছে এবং এর মধ্যে আমার বাফার আছে। হুম। এখন তুমি যদি এখানে অ্যাসিড অর বেস যদি যোগ করো, স্ট্রং অ্যাসিড, হ্যাঁ, এই বাফার সলিউশনগুলো কি করবে, এটার কারণে যে পিএইচটা চেঞ্জ হয় সেটাকে প্রিভেন্ট করার ট্রাই করবে। আমি যদি একটা ছবি নিয়ে আসি তোমাদের একটু দেখাই। আচ্ছা, এই যে এই ছবিটা দেখো, এখানটাতে দেখো, এটাতে কিন্তু কোনো রকম বাফার নাই, কোনো বাফার সলিউশন নাই, তাই না? হ্যাঁ। এটাতে পিএইচ, সরি, অ্যাসিড অ্যাড করার কারণে পিএইচটা হয়ে গেছে কত, নর্মাল পানি। হ্যাঁ, এটাতে শুধু কি আছে, পানি। হ্যাঁ, তাহলে পানির নর্মাল পিএইচ কত, 7। এটাতে কিন্তু কোনো রকম বাফার সলিউশন নাই। তো আমি এখানে কি অ্যাড করছি, অ্যাসিড অ্যাড করছি। তাহলে কি হবে, স্বাভাবিক পিএইচটা কমে যাবে, স্ট্রং অ্যাসিড অ্যাড করার কারণে কত হয়ে গেছে, 7 থেকে 3 হয়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড, পানি, এই যে যে মিক্স, এখানে যে মিশ্রণটা আছে, এই মিশ্রণটার মধ্যে পানিও আছে এবং সাথে একটা বাফার সলিউশনও আছে, যার কারণে নর্মাল তার পিএইচ 7। তো এবার তুমি বাফার, এই যে অ্যাসিড অ্যাড করছো, স্ট্রং অ্যাসিড, দেখো এবার পিএইচটা কতটুকু চেঞ্জ হয়েছে, মাত্র 6.9, মানে 0.1 চেঞ্জ হয়েছে। আর এখানে কত চেঞ্জ হয়ে গেছিলো, 4 ইউনিট চেঞ্জ হয়ে গেছিলো, তাই না? হ্যাঁ। তাহলে এটাই হচ্ছে বাফারের কাজ। বাফার কি করে, যে স্ট্রং অ্যাসিডের কারণে পিএইচ কত হয়ে যেত, 7 থেকে 3, মানে কত ইউনিট চেঞ্জ হতো, 4 ইউনিট চেঞ্জ হতো। এই 4 ইউনিট চেঞ্জটাকেও ডিফেন্ড করছে। কতটুকু পর্যন্ত ডিফেন্ড করতে করছে ও, 0.1 নামে আসছে সেটা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বাফারের কাজ। তাহলে আমরা যদি বাফারের ডিফাইন করতে যাই, তাহলে আমরা বলতে পারি যে বাফার ইজ এ মিক্সচার অফ উইক অ্যাসিড অ্যান্ড ইটস কনজুগেট বেস that tends to prevent the marked change। এখানে দেখো 7 থেকে 3 হয়ে গেছে, এটা একটা বড় একটা চেঞ্জ না? দ্যাটস টেন্ড টু প্রিভেন্ট দ্য, তাহলে মার্কড চেঞ্জ, মানে চেঞ্জ একটু হবে বা ও সামান্য একটু চেঞ্জ করবে, বাট বাফার না থাকলে বড় সড়ো একটা চেঞ্জ চলে আসে। ঠিক আছে, হ্যাঁ। দ্য টেন্ডস টু প্রিভেন্ট মার্কড চেঞ্জ অফ পিএইচ or hydrogen ion concentration of a solution when moderate amount of acid or base added to it। এখন দেখো এখানে কথা বলছে যে, তাহলে আগে কথাগুলো তোমরা বুঝতে পারছো যে বাফারটা কি। বাফারটা একটা হচ্ছে, এখানে আমাদের বেশ কিছু জিনিস বোঝার আছে, যে বাফারটা একটা হচ্ছে উইক অ্যাসিড এবং তার কনজুগেট বেজের মিক্সচার। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এটা তাহলে ফার্স্টে আমাকে এক্সপ্লেন করা লাগবে। তাহলে এখানে আমি এক দিয়ে রাখি। সেকেন্ড হচ্ছে যে দ্যাট টেন্ডস টু প্রিভেন্ট মার্ক চেঞ্জ, অনেক বড় একটা চেঞ্জ হতো, তোমাদেরকে আমি দেখাইছি, সেটা হচ্ছে কি ও ডিফেন্ড করে। ফাইন। আরেকটা কথা বলছে যে মডারেট অ্যামাউন্ট অফ অ্যাসিড অর বেস ইজ অ্যাবাউট টু ইট, মানে তোমায় কিন্তু বলে দিচ্ছে অ্যাসিড আর বেস কতটুকু অ্যাড করা যাবে, মডারেট অ্যামাউন্ট। তাহলে এই জিনিসটা তুমি কি বুঝতেছি, তার মানে এই কথাটার মানে, এই কথাটা আমি আগে এক্সপ্লেন করি। এই কথাটার মানে হইতেছে তুমি যদি অ্যাসিড ঢালতেই থাকো, তো ঢালতেই থাকো, ঢালতেই থাকো না, একটা সময় কিন্তু আর পারবে না যে এত চেঞ্জটা ঠেকাইতে। দেখা গেছে যে তুমি সামান্য একটু অ্যাসিড ঢালছো, ও সেটাকে প্রিভেন্ট করতে পারছে। বাট তুমি ঢালতে আসো তো ঢালতে আসো, একটা সময় গিয়ে কিন্তু ওর ক্যাপাসিটি বাইরে চলে যাবে। আমাদের সব কিছু একটা কি, আমরা বলি না যে এটা আমার ক্ষমতার বাইরে? হ্যাঁ, তো বাফারও তো এরকম, ও কতক্ষণ এটা আর প্রিভেন্ট করবে, একটা সময় তো ওর ক্ষমতার বাইরে চলে যাবে, তাই না? হ্যাঁ। তখন কি হবে, আর ও পিএইচ যে চেঞ্জটা সেটা ডিফেন্ড করতে পারবে না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই কথা একটা টার্ম চলে আসে, যে বাফারিং ক্যাপাসিটি। বাফারিং
ক্যাপাসিটি মানে কি, মানে হচ্ছে ও কতটুকু, সর্বোচ্চ কতটুকু পর্যন্ত অ্যাসিড বা পিএইচ অ্যাড করে, সরি অ্যাসিড বা বেজ অ্যাড করলে সে পিএইচ এর চেঞ্জটা ঠেকাতে পারে, এর বেশি অ্যাড করলে সে আর পিএইচ এর চেঞ্জটা আর ঠেকাতে পারবে না। তাহলে ওই হিসেবে চলে আসে কি বাফারিং ক্যাপাসিটি। তাহলে আমরা সেটা পরবর্তীতে এক্সপ্লেন করতেছি। তাহলে প্রথমে আসে যে উইক অ্যাসিড অ্যান্ড ইটস কনজুগেট বেস। কত হলো যে আমি এখানে উইক অ্যাসিড নিলাম, কেন আমি স্ট্রং অ্যাসিড নিলাম না? ওয়াই নট স্ট্রং অ্যাসিড? ঠিক আছে, আচ্ছা এখন স্ট্রং অ্যাসিডগুলোর ক্ষেত্রে আমাদের যে কথা হচ্ছে, যেমন আমরা একটা স্ট্রং অ্যাসিড নিই হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি নিই তাহলে আমাদের H প্লাস অ্যান্ড Cl মাইনাস হয়। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের কি স্ট্রং অ্যাসিড, আমাদের যে স্ট্রং অ্যাসিডের প্রপার্টিগুলো আছে এরা অলমোস্ট 100%, আমি এখানে লিখে দিই অলমোস্ট 100% ডিসোসিয়েট হবে। ঠিক আছে, এই জন্য ওরা আর রিভার্স রিয়াকশনটা করে না, মানে বিপরীতমুখী রিয়াকশনটা হয় না। কিন্তু মানে কি, মানে হচ্ছে যতগুলো 100টা হাইড্রোক্লোরিক অ্যাসিডের অণু থাকলে অলমোস্ট তার মধ্যে 100টাই H প্লাস এবং Cl মাইনাস আয়ন হিসেবে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তখন তুমি যদি এখান থেকে H প্লাস যদি সরায় নিয়ে যাও, ঠিক আছে, হ্যাঁ, তাহলে ওই হিসেবে কি হবে, ওই হিসেবে তোমার এখানে উৎপাদের পরিমাণ কমবে, উৎপাদের পরিমাণ কমলে তাহলে কি বিক্রিয়ক আবার বিয়োজিত হওয়া শুরু করবে না? কিন্তু তোমার কাছে কি অ্যাভেলেবল বিক্রিয়ক কি আছে? নাই। কিন্তু আমি তোমাকে যেটা বুঝাতেছি সেটা একটু যদি ক্লিয়ার করি, তোমার কাছে আমি বলতেছি 100টা HCl আছে, সে এখন 100টা HCl কি হবে? H প্লাস আর Cl মাইনাস, তাই না? হ্যাঁ, আচ্ছা এখন তুমি কি করলা, তাহলে এখানে আমার কাছে কয়টা H প্লাস আছে? 100টা Cl মাইনাস আছে। এখন তুমি কি করলা, এখান থেকে মনে করো যে 10টা সরায় নিলা, এখন তোমার কাছে কয়টা H প্লাস আছে? 90টা। Cl মাইনাস আছে কয়টা? Cl মাইনাস আছে 100টা। তাহলে H প্লাস যদি সরায় নাও তাহলে পিএইচ কি বেড়ে যাবে না? হাইড্রোজেন আয়ন কমাইলে পিএইচ বাড়ে। এখন কথা হইলো যেখানে কি সমতা হয়েছে, যেখানে আছে 90টা এখানে আছে 100টা, সমতা হয় নাই। তাহলে আমার কি আরো জিনিসটাকে সমতা করার জন্য কি 10টা H প্লাস অ্যাড করা লাগবে না? 10টা। কথা হলো এই 10টা তুমি কোত্থেকে দিবা? তোমার কাছে কি আছে? নাই। কিন্তু কারণ তোমার যে 100টা যে দিছিলা 100টার মধ্যে 100টাই কিন্তু বিয়োজিত হয়ে বসেছিল। ঠিক আছে, তোমার কাছে কিন্তু কোনো রিজার্ভড HCl নাই, কিন্তু যে সে পরবর্তীতে হাইড্রোজেন আয়ন কমে গেলে সে এসে একটা ব্যাকআপ দিয়ে হাইড্রোজেন আয়নের পরিমাণ আবার সে নিজে থেকে হাইড্রোজেন আয়ন দিয়ে দিবে, এমন কোনো ব্যাকআপ সিস্টেম রাখছো? নাই। কিন্তু বাফারের ক্ষেত্রে যে উইক বেস যারা আছে, উইক অ্যাসিড যারা আছে, যে যেমন ধরো আমি ধরি CH3COOH, ও কত পার্সেন্ট বিজিত হয়? আমরা বললাম ওরা 5% বিজিত হয়। তার মানে তুমি যদি 100টা CH3COOH দাও তাহলে দেখা যাবে যে CH3COO মাইনাস প্লাস H প্লাস কয়টা হয়েছে? 5টা বিয়োজিত হয়েছে 100 জনের মধ্যে, বাকি 95টা CH3COOH হিসেবেই বসে আছে। এই অবস্থায় তুমি কি করলা? এই অবস্থায় তুমি এখান থেকে 3টা হাইড্রোজেন আয়ন সরায় নিছো, তাহলে এখন তোমার কাছে কয়টা আছে? 2টা হাইড্রোজেন আয়ন। এখন হাইড্রোজেন আয়নের পরিমাণ কি কমে গেছে না? এখানে আছে 5টা, এখানে আছে আর কয়টা? 2টা। তাহলে আবার তোমাকে কি 3টা অ্যাড করা লাগবে না? এখন তুমি কি অ্যাড করতে কি পারবা না? পারবা, কারণ তোমার কাছে কিন্তু 95টা CH3COOH আছে। তাহলে এখান থেকে তুমি কি করবা? 3টা নিয়ে নিবা, 3টা নিয়ে এখান থেকে ও যদি আবার যদি বিয়োজিত হয়, বিয়োজিত হইলে 3টা হাইড্রোজেন আয়ন ও ডোনেট করবে, ডোনেট করে আবার আলটিমেটলি কি করবে? 5টা হাইড্রোজেন আয়ন হিসেবে বাড়ায় দিবে। দ্যাট মিনস কি, এটা অনেকটা, এটা উভমুখী রিয়াকশন না? উভমুখী রিয়াকশনে তো অ্যাকচুয়ালি এটাই হতো, তাই না? হ্যাঁ, উভমুখী রিয়াকশনে যে CH3COO মাইনাস প্লাস H প্লাস, হ্যাঁ, তুমি যদি এখান থেকে যদি উৎপাদের পরিমাণ যদি কমে আনার সাথে সাথে কি হয়? বিক্রিয়ক বিয়োজিত হওয়া শুরু করে, বিক্রিয়ক বিয়োজিত হয়ে উৎপাদের পরিমাণটাকে আবার কি করে? ঠিকঠাক করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে উভমুখী বিক্রিয়ার ভালো দিকটা। কিন্তু একমুখী বিক্রিয়া এমন কোনো সিস্টেম কি আছে? একমুখী বিক্রিয়ায় এমন কোনো সিস্টেম কিন্তু নাই। হ্যাঁ, যে হাইড্রোজেন আয়ন কমে গেছে, এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড বিয়োজিত হয়ে সেটাকে আবার মানে যে কম যে হাইড্রোজেন আয়ন সেটা আবার ফিল আপ করে দিবে, এরকম কোনো চান্স কিন্তু নাই। কিন্তু সেটা উমুখী রিয়াকশন, উমুখীতে সেটা আছে। এখন ও একমুখী কারা করা? একমুখী করে হচ্ছে স্ট্রং অ্যাসিডরা, আর উমুখী কারা করে? উমুখী করে হচ্ছে যারা উইক অ্যাসিডগুলা। ঠিক আছে,
এই জন্য আমাদের বাফার সিস্টেম আমরা উইক অ্যাসিডদেরকে চয়েস করি, ঠিক আছে? হ্যাঁ, যেমন আবার যে হাইড্রোজেন আয়নের পরিমাণ যদি বাইরে যায় তখন কি হবে, দ্রবণে আমরা এক্সট্রা হাইড্রোজেন আয়ন রাখতে চাই না, তখন বিক্রিয়া কোন দিকে যাবে, এদিকে চলে যাবে, তখন CH3COOH এর পরিমাণ কি বেড়ে যাবে। তাহলে CH3COOH ও যেহেতু স্ট্রং উইক অ্যাসিড, তাহলে পিএইচ এর কি খুব বেশি চেঞ্জ হবে? চেঞ্জ কিন্তু হবে না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আশা করি বেসিক জিনিসটা আমরা বুঝতে পারছি। তাহলে এখন ডিটেলসে চলে আসি। তাহলে তোমাদের বাফারের ডেফিনিশনটা পড়া হইল। তাহলে এবার আসে তোমাদের ক্লাসিফিকেশন অফ বাফার। ক্লাসিফিকেশন অফ বাফার, তো বাফারের ক্লাসিফিকেশন যদি আসে, এক নম্বরে হচ্ছে যে আমরা ডিফাইন করতে পারি, একটা হচ্ছে বডি ফ্লুইডে যেগুলো আছে, ঠিক আছে? বডি ফ্লুইডের মধ্যে কি কি আছে? একটা আছে প্লাজমা, তারপর আছে আরবিসি এর মধ্যে যে ফ্লুইড আছে, তাহলে আরবিসি, তারপর হচ্ছে ইন্টারস্টিশিয়াল যে ফ্লুইড আছে আইএফ লিখলাম সংক্ষেপে, তারপর হচ্ছে ইন্ট্রাসেলুলার যে ফ্লুইড আছে সেই ফ্লুইড, ঠিক আছে? তারপরে আবার আমি আসি যেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে কাজ করে, রেসপিরেটরি সিস্টেম। তারপর আসা যাক যেটা হচ্ছে রেনাল সিস্টেমে কাজ করে, কিডনি সিস্টেম। ওকে, তাহলে এবার আসি আমাদের প্লাজমা ব্যবহার কোনগুলো। তোমাদের এখানে যেটা করা লাগবে, এটাকে একটু ক্রম অনুসারে লিখতে পারলে সবচেয়ে ভালো হয়, যে কোনটা সবচেয়ে বেশি পটেন্ট, তারপর কোনটা কম পটেন্ট, তারপর তো কোনো কম পটেন্ট, এভাবে লিখতে পারলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, তাহলে প্রথমে প্লাজমা বাফার যেটা আছে, সবার আগে আসবে বাইকার্বনেট বাফার, তারপর আসবে প্লাজমা প্রোটিন বাফার, তারপর আসবে ফসফেট বাফার, ঠিক আছে? আচ্ছা, তারপরে এবার আসি আরবিসিতে। তাহলে আরবিসিতে এবার আমি একটু সংক্ষেপে লিখি। সবার আগে আসবে কে? বাইকার্বনেট বাফার, তারপর আসবে হিমোগ্লোবিন বাফার, তারপর আসবে অক্সি হিমোগ্লোবিন বাফার, তারপর আসবে ফসফেট বাফার। তারপর হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে সবার আগে আসবে বাইকার্বনেট বাফার, তারপর আসবে প্রোটিন বাফার, তারপর আসবে ফসফেট বাফার। দেখো এটা অনেকটা প্লাজমার মতোই না? অলমোস্ট প্লাজমার মতো সেম, জাস্ট এখানে ইন্টারস্টিশিয়াল, এখানে প্লাজমা প্রোটিন লিখবা না, কারণ ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে তো নর্মালি প্লাজমা প্রোটিন থাকে না, ঠিক আছে? প্লাজমা প্রোটিন থাকে প্লাজমাতে। এবার একটা আছে ইন্ট্রাসেলুলার বাফার, তাহলে সেখানে হচ্ছে প্রোটিন বাফার, তারপর হচ্ছে ফসফেট বাফার, তারপর হচ্ছে বাইকার্বনেট বাফার। খেয়াল করো বাইকার্বনেট বাফার কিন্তু প্লাজমা বা এক্সট্রাসেলুলার ফ্লুইডে সবার আগে ছিল, আর ইন্টারসেলুলার ফ্লুইডে সে সবার শেষে। জিনিসটা একটু খেয়াল রাখুন, এর কারণটা আমি একটু পরে অবশ্যই বলবো। তারপর হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে, আমাদের রেসপিরেটরি সিস্টেমের জন্য যেটা আছে সেটা হচ্ছে হিমোগ্লোবিন বাফার, দেন বাইকার্বনেট বাফার। দেন কিডনি সিস্টেমে আছে ফসফেট বাফার, তারপর হচ্ছে অ্যামোনিয়া বাফার, তারপর হচ্ছে বাইকার্বনেট বাফার। আচ্ছা, এখন এই বডি ফ্লুইডের যে বাফারগুলো আছে এটা কিন্তু খুব ফাস্ট বা র্যাপিড অ্যাক্টিং, ঠিক আছে? হ্যাঁ, এটা একটা হচ্ছে কি অ্যাক্টস উইদিন সেকেন্ড। রেসপিরেটরি সিস্টেমের বাফারগুলা এরা হচ্ছে উইদিন মিনিট, আর কিডনির যে বাফারগুলো সেগুলো হচ্ছে আওয়ার্স টু ডেজ, এগুলো সবার শেষে আসে। ওকে, তাহলে এবার যদি আসে তোমাদেরকে যদি বলে যে ডিফাইন সাম, সরি, নেম সাম ব্লাড বাফার, তোমরা বলতে পারবে না? এই যে ব্লাডের মধ্যে যে প্লাজমা আছে, প্লাজমা বাফারগুলো বলে দিবা, যে বাইকার্বনেট বাফার আছে, তারপর হচ্ছে ফসফেট বাফার আছে, প্রোটিন বাফার আছে, আবার ব্লাডের মধ্যে আরবিসি আছে, তাহলে হচ্ছে কি হিমোগ্লোবিন বাফার, অক্সি হিমোগ্লোবিন বাফার, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা বলতে পারবা। তাহলে এবার আসতে যাক বাফারের মেকানিজম অফ অ্যাকশন। তাহলে আমি প্রথমে একদম বেসিক মেকানিজমটা বলি, যেটা তোমরা ইন্টারে পড়ে আসছো, তারপর আমরা এখানে মেডিকেলে যেটা আছে সহজভাবে বললাম এইটা বলবো। তাহলে প্রথমে আমি ধরি যে আমার একটা বাফার আছে CH3COOH, ঠিক আছে? আচ্ছা, না দেখ আমি সোজাটা দিয়ে দেখেন আরো। বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার, যেটা আমাদের সবচেয়ে কমন বাফার, এখানে থাকে কার্বনিক অ্যাসিড আর
বাই কার্বনেট। খেয়াল করো যে কার্বনিক অ্যাসিড হচ্ছে একটা উইক অ্যাসিড, আর এটা হচ্ছে কি তার কনজুগেট বেস। আমরা জানি যে উইক অ্যাসিড সে যখন ভেঙে যায় হাইড্রোজেন আয়ন দেয়, আর বাকি যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি কনজুগেট বেস। আচ্ছা, এখন মনে করো যে আমার এটা একটা মিক্সচার আছে, এই মিক্সচারের মধ্যে কি আছে, ও আছে আর ও আছে, মানে বাফার মিক্সচারটা আছে। এখন তুমি এটাতে কি অ্যাড করছো, তুমি এইটাতে অ্যাসিড অ্যাড করছো। অ্যাসিডে কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কী হবে, ও যেহেতু স্ট্রং অ্যাসিড, ও 100% বিজিত হবে, তার মানে এখানে 100% H প্লাস এবং Cl মাইনাস। তাহলে এখন দেখো দ্রবণে আলটিমেটলি কি নেট হাইড্রোজেন আয়ন কি বাইরে গেছে না, হাইড্রোজেন আয়ন কি বাড়ছে না। তাহলে কি হবে, পিএইচটা কি কমে যাবে না অনেক বেশি। তখন বাফার কি করবে, তখন বাফার ট্রাই করবে যে পিএইচটাকে, মানে আমাদের যদি কম্পেনসেটরি লিখি, কম্পেনসেটরি অবশ্যই কীভাবে কম্পেনসেট করবে, ও পিএইচটাকে ও বাড়াতে চাবে। কীভাবে বাড়াবে, তাহলে হাইড্রোজেন আয়নকে নিউট্রালাইজ করার জন্য কি লাগবে আমার, হাইড্রোজেন আয়ন হচ্ছে অ্যাসিডিক, তাহলে অবশ্যই এটার জন্য আমাকে বেজ লাগবে। তাহলে এই হাইড্রোজেন আয়ন তখন কি করবে, আর আমার এখানে বেসকে ও, তাহলে হাইড্রোজেন আয়ন ওর সাথে রিঅ্যাক্ট করবে। তাহলে ওর সাথে যদি রিঅ্যাক্ট করে তাহলে কি উৎপন্ন হবে, H2CO3। H2CO3 দেখো H2CO3টা কি এই রিয়াকশনটার এটা না, মানে আমার বিক্রিয়কটা না। তাহলে আমি আলটিমেটলি যেটা বলতে চাইতেছি যে H2CO3 হাইড্রোজেন আয়ন বাইকার্বনেট আয়ন, এটা হচ্ছে নর্মালি, হ্যাঁ এটা হচ্ছে আমার নর্মালি। তারপর হচ্ছে তুমি কি করলা, তুমি হচ্ছে অ্যাসিড আর হাইড্রোজেন আয়ন, যে HCl থেকে আসছে, যে HCl থেকে হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন, তাহলে হাইড্রোজেন আয়ন দিলা, তাহলে টোটাল হাইড্রোজেন আয়ন কি বেড়ে গেল। তাহলে লাসাতিলিয়ারের নীতি অনুযায়ী উৎপাদের পরিমাণ যদি বাড়ে কোন দিকে যাবে সমাবস্থা, অবশ্যই বাম দিকে যাবে, ঠিক আছে। তাহলে সমাবস্থা এখন চলে যাবে কোন দিকে, বাম দিকে। বাম দিকে যাবে মানে কি, এখন কার্বনিক অ্যাসিড এখন বেশি বেশি পরিমাণে কি উৎপন্ন হবে না, তাহলে কার্বনিক অ্যাসিড এখন বেশি বেশি পরিমাণে উৎপন্ন হইতেছে। এখন তাহলে ঘটনাটা কি হইতেছে, কার্বনিক অ্যাসিডের পিএইচ কত, কার্বনিক অ্যাসিড এটা যেহেতু উইক অ্যাসিড, তাহলে অ্যাসিড এটা কি করবে, দ্রবণে পিএইচটা চেঞ্জ করবে, বাট ও যেহেতু উইক অ্যাসিড তাহলে পিএইচটা কতটুকু চেঞ্জ হবে, সামান্য সামান্য পিএইচ চেঞ্জ হবে। তাইলে আলটিমেটলি কি দাঁড়ায়, যে আমি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমি যে ইনিশিয়ালি অ্যাড করছি, ও কি করতো, ও হচ্ছে হাইড্রোজেন আয়ন দিয়া একটা বড় রকমের পিএইচ চেঞ্জ করতো, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু সেটা করতে দেয় নাই, কারণ কি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে হাইড্রোজেন আয়নটা সেটা হচ্ছে যে এই বাইকার্বনেট আয়নের সাথে রিয়াকশন করছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেন আয়নটা বাইকার্বনেট আয়নের সাথে রিয়েক্ট করছে, রিয়েক্ট করে কি উৎপন্ন করছে, কার্বনিক অ্যাসিড উৎপন্ন করছে। এখন এই কার্বনিক অ্যাসিড ও ঠিক আছে পিএইচ চেঞ্জ করবে, বাট ও তার বড়ভাবে পিএইচ চেঞ্জ করবে না, ও পিএইচটা চেঞ্জ করবে কীভাবে, সামান্য পিএইচ চেঞ্জ করবে, সামান্য। যার কারণে আমি তোমাদের শুরুতেই দেখেছি যে শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে কোনো বাফার সিস্টেম নাই, কতটুকু চেঞ্জ হইতো 7 থেকে 4, আর বাফার দেওয়ার কারণে 7 থেকে কতটুকু চেঞ্জ হয়েছে, 6.9 চেঞ্জ হয়েছে, ঠিক আছে, ওকে। তাহলে আলটিমেটলি আমরা যেটা বলতে পারি যে স্ট্রং অ্যাসিড ইজ কনভার্টেড টু উইক অ্যাসিড, তাহলে বাফার অ্যাক্টস by converting strong acid to weak acid। তুমি স্ট্রং অ্যাসিড দিছো, ও কি প্রডিউস করছে, একটা উইক অ্যাসিড প্রডিউস করছে, তাই না, হ্যাঁ এটাকে আমরা বলতেছি বাফার অ্যাক্টস বাই কনভার্টিং স্ট্রং অ্যাসিড টু উইক অ্যাসিড। আচ্ছা, তাহলে এখানে হাইড্রোজেন আয়নটা আমরা খেয়াল করি কার সাথে বিক্রিয়া করছে, বাইকার্বন আয়নের সাথে, তাই না, হ্যাঁ তাই না। আচ্ছা, তাহলে আমরা যদি রিয়াকশনটা লিখি, আমাদের রিয়াকশনটা দ্বারাই হচ্ছে যে কোনো স্ট্রং অ্যাসিড ও কি দিবে, ও হচ্ছে হাইড্রোজেন আয়ন দিবে, ঠিক আছে। ও যদি হাইড্রোজেন আয়ন দেয় তাহলে ওকে কম্পেনসেট করার জন্য কে আগে আসবে, অবশ্যই বেস পার্টটা আগে আসবে, বাইকার্বনেট আয়ন। আমরা জানি যে বাফার সিস্টেমে তো দুইটা পার্ট, তাই না, হ্যাঁ একটা হচ্ছে অ্যাসিড পার্ট আর একটা হচ্ছে কি বেস পার্ট, তাই না, হ্যাঁ যে বাইকার্বনেট আয়ন। আচ্ছা, তাহলে বাইকার্বনেট আয়নটা আগে আসবে, তাহলে বাইকার্বনেট আয়নটা যদি আগে আসে তাহলে এখানে কি উৎপন্ন হবে, H2CO3, তাহলে এটা স্ট্রং অ্যাসিড, এটা কি ছিল
উইক অ্যাসিড, তাহলে এটাই আমি বলছি যে বাফার অ্যাক্টস বাই কনভার্টিং দ্য স্ট্রং অ্যাসিড টু উইক অ্যাসিড। ঠিক আছে, তাহলে আবার আমরা বেজের ক্ষেত্রে আসি। ধরলাম আমরা একটা স্ট্রং বেজ দিলাম, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড কি দিবে? ও হচ্ছে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন দিবে। তাহলে হাইড্রোক্সিল আয়নও কি করবে? পিএইচটাকে বাড়াবে। ঠিক আছে, তাহলে এটাকে এখন কম্পেনসেট করার জন্য কি আগে আসবে? অবশ্যই আমার অ্যাসিডিক পার্টটা আগে আসবে, কারণ ও যেহেতু বেস, তাহলে বেসকে কম্পেনসেট করার জন্য অ্যাসিড লাগবে। তাহলে অ্যাসিড আসলো H2CO3, ও আবার ওর সাথে রিঅ্যাক্ট করলো। তাহলে রিঅ্যাক্ট করে আবার কি উৎপন্ন হবে? রিঅ্যাক্ট করে উৎপন্ন হবে, যে দেখো এইদিকে, আচ্ছা এটা আমি আরেকটু ইজিলি বলি, আচ্ছা বাইকার্বনেট আয়ন প্লাস H2O। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা আমি যদি এটাকে একটু একটু ডিটেলস বলি, যে আমার H2CO3 ও কি করতেছে? ও হচ্ছে H প্লাস প্লাস বাইকার্বনেট আয়ন। ঠিক আছে, এই H প্লাসটি যাবে কার সাথে? OH এর সাথে। ঠিক আছে, তাহলে উৎপন্ন হবে কি? H2O। তাহলে H2 আর বাইকার্বনেট আয়ন টোটাল একসাথে দুইটাকে লিখলে আমি সেটাই লিখছি, যে বাইকার্বনেট আয়ন প্লাস H2O। তাহলে H2ওটা একটা কি উইক বেস না? ও কিন্তু অ্যাকচুয়ালি উইক বেস ওর তুলনায়, ও হচ্ছে স্ট্রং বেস। তাহলে আমরা এটা বলতে পারি যে বাফার অ্যাক্টস বাই কনভার্টিং স্ট্রং বেস টু উইক বেস। তাহলে আমরা টোটাল কি কথা আসলো? বাফার অ্যাক্টস বাই কনভার্টিং স্ট্রং অ্যাসিড টু উইক অ্যাসিড, অর বাফার অ্যাক্টস বাই কনভার্টিং দ্য স্ট্রং বেস টু উইক বেস। এটাই হচ্ছে আমার কি মেন বেসিক মেকানিজম। ঠিক আছে, তোমাদের প্রথমে কিন্তু এটাই বলা লাগবে অ্যাকচুয়ালি, কীভাবে বাফার অ্যাক্ট করে এই কথাটা যদি জানতে চাই শুরুতে এভাবেই বলা লাগবে, যে বাফার অ্যাক্টস বাই কনভার্টিং দ্য স্ট্রং অ্যাসিড টু উইক অ্যাসিড অ্যান্ড বাই কনভার্টিং দ্য স্ট্রং বেস টু উইক বেস। ওকে, তাহলে আমার মেকানিজম অফ অ্যাকশনটা গেল। এবার আমরা আসি বিভিন্ন ধরনের বাফার সম্পর্কে। আচ্ছা এটাকে আমি যদি উমুখী রিয়াকশনের মাধ্যমে দেখাতে চাই, কীভাবে আসে সেটা, এই জিনিসটাকে, যে কীভাবে আসলো? H2CO3 ও ডিভাইড হয়ে যায় H প্লাস এবং বাইকার্বনেট আয়নে। ঠিক আছে, তাহলে এখনও কি হবে? অন দ্য আদার হ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইড ও দিবে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন প্লাস সোডিয়াম আয়ন। এখন কি হবে? এখন হচ্ছে এই যে H প্লাস ও H মাইনাস ওর সাথে মিলে কি তৈরি করবে? H2O। তাহলে কি হবে? দ্রবণে H প্লাস আয়নের পরিমাণ, H প্লাস যদি H প্লাস যেহেতু হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করে ফেলছে, তাহলে দ্রবণে কি H প্লাসের পরিমাণ কি কমে যাবে? কারণ ও তো বিক্রিয়া পার্টিসিপেট করে ফেলছে আরেকজনের সাথে, তাহলে দ্রবণে H প্লাসের পরিমাণ কমে যাবে। তাহলে এখন যেহেতু কমে যাবে, তাহলে উৎপাদের পরিমাণ কমলে সাম্যাবস্থা কোন দিকে সরে? ডান দিকে সরে, এদিকে, তাই না? তাহলে কি হবে? এখন কার্বনিক অ্যাসিড বিয়োজিত হওয়া শুরু করবে। বিয়োজিত হয়ে কি তৈরি করবে? H প্লাস তৈরি করবে এবং বাইকার্বনেট আয়ন তৈরি করবে। ঠিক আছে, তাহলে আবার কি H প্লাসের পরিমাণটা কি আবার ঠিকঠাক হয়ে গেল না? যেহেতু কমে গেছিল সেটা কি আবার ঠিকঠাক হয়ে গেল না? আর এদিকে যেহেতু নেট বাইকার্বনেট আয়নের পরিমাণ কি বাড়ছে, তাই না? হ্যাঁ, তাহলে পিএইচটা কি হবে? একটু হইলেও বাড়বে, তবে সেটা কি সামান্য পরিমাণে, সামান্য। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমাদের লাসা তেলের নীতিটাও কিন্তু এখানে খাটতেছে, যে যদি হাইড্রোজেন আয়নের পরিমাণ বাড়ে সাম্যাবস্থা বাম দিকে চলে যাবে, কার্বনিক অ্যাসিডের পরিমাণ বাড়বে। আর হাইড্রোজেন আয়নের পরিমাণ যদি কমে, তাহলে সাম্যাবস্থা কি ডান দিকে চলে যাবে। তখন হচ্ছে কি হাইড্রোজেন আয়নের পরিমাণটা আগের মতো আবার ঠিকঠাক হয়ে গেল, যতটুকু খরচ হয়ে গেছিল ওইটা ঠিকঠাক হয়ে গেল। কিন্তু অন দ্য আদার হ্যান্ড তুমি তো আবার বাইকার্বনেট আয়নও দিছো, তাই না? হ্যাঁ, তাহলে বাইকার্বনেট আয়নের পরিমাণ কিন্তু আবার কি নেট বাইরে যেতেছে, এই জন্য কি পিএইচটা সামান্য একটু বাড়বে। ঠিক আছে, যেহেতু ও উইক বেস। আচ্ছা, তাহলে এবার আমরা আসি বিভিন্ন ধরনের বাফার সম্পর্কে, যে আমাদের বেশ কয়েকজন বাফার সম্পর্কে বলা লাগবে, যে কোনটা আমাদের পটেন্ট বাফার। এতগুলো বাফারের নাম জানলাম আমরা এই যে এখানে, যে এতগুলো বাফারের মধ্যে কোনটা পটেন্ট বাফার, কোনটা আমাদের জন্য অ্যাকচুয়ালি দরকারি, হ্যাঁ, এগুলো জানা লাগবে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড আরেকটা যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে বাফারিং ক্যাপাসিটিটা কি, সেটা নিয়ে বলার কথা ছিল। যে বাফারিং ক্যাপাসিটি কি, যে কত হচ্ছে তুমি কতটুকু পর্যন্ত তোমাকে মনে করো অ্যাসিড দেওয়া হলো, তুমি ঠিকঠাক করলা, তারপর তোমার আবার অ্যাসিড দেওয়া হলো, তুমি মনে করো নিজে বাফার, হ্যাঁ, তুমি আবারও ঠিকঠাক করলা, তাহলে তুমি কতক্ষণ পর্যন্ত এই ঠিকঠাকটা তুমি মেনটেন করতে পারবা? একটা সময় কি তোমার ক্ষমতা বাইরে চলে যাবে, তখন আর অ্যাসিড দিলে কি
কোনো রকম বাফারিং দেখা যাবে না, তখন পিএইচ কিন্তু কি আবার বাড়তে থাকবে, মানে সিভিয়ার লেভেলে চেঞ্জ হবে পিএইচ, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যদি বাফারিং ক্যাপাসিটি ডেফিনিশনটা যদি বলতে চাই, ডেফিনিশনটা আসে যে the amount of acid or alkali that body can tolerate without significant change of pH। তাহলে কি দাঁড়াইলো, যে পিএইচ এর সিগনিফিকেন্ট চেঞ্জ হওয়া পর্যন্ত, মানে সিগনিফিকেন্ট চেঞ্জ না হওয়া পর্যন্ত যতটুকু পরিমাণ অ্যাসিড অর অ্যালকালি বডি টলারেট করতে পারে, এর বেশি দিয়ে দিলে কি বডি আর টলারেট করতে কিন্তু আর পারবে না। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে কত হচ্ছে, কতটুকু অ্যামাউন্টটা, কতটুকু অ্যামাউন্টটা হচ্ছে 1000 মিলিমোল হাইড্রোজেন আয়ন। ওকে, এবার তাহলে আমরা ডিফারেন্ট টাইপ অফ বাফার সম্পর্কে, বাফার নিয়ে কথাবার্তা বলি। তার আগে আরেকটা জিনিস যেটা বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের বাফারিং ক্যাপাসিটি, আমাদের একটা ছিল হেন্ডারসন-হাসেলবার্গ ইকুয়েশন, তাই না? হ্যাঁ, পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ। তাহলে আমরা যদি আমাদের বাইকার্বন বাফানোর জন্য ধরি H2CO3 নিচে, আর উপরে একটা হচ্ছে কি HCO3 মাইনাস। এখন কথা হচ্ছে যে বাফারিং ক্যাপাসিটি ম্যাক্সিমাম কখন, when ম্যাক্সিমাম বাফারিং ক্যাপাসিটি, ধরো তোমার সলিউশনটার পিএইচ হচ্ছে 7, তুমি অ্যাসিড অ্যাড করছো, বাফার কি করবে, তুমি স্ট্রং অ্যাসিড অ্যাড করছো, বাফার কি করবে, স্ট্রং অ্যাসিডটাকে উইক অ্যাসিডে কনভার্ট করে দিবে, যার কারণে পিএইচটা যতটুকু বেশি চেঞ্জ হতো এরকম চেঞ্জ না, সামান্য একটু চেঞ্জ হবে। ধরো 7 থেকে কতটুকু চেঞ্জ হলো, 6.9। তাহলে ও মোটামুটি খুব শক্তিশালী ব্যাপার, তাই না? হ্যাঁ, ও মাত্র কতটুকু চেঞ্জ করছে, ও হচ্ছে মাত্র 0.1 চেঞ্জ করছে। এখন মনে করো যে আবার আরেকটা সলিউশন নিলা, যেখানে পিএইচ হচ্ছে 7, আর মনে করো এখানে বাফার আছে, তুমি একইভাবে এখানে অ্যাসিড বা অ্যাসিড দিলা, তাহলে ও পিএইচ চেঞ্জ করছে কত, পিএইচ ও চেঞ্জ করছে কি 6.2। তাহলে ওর তুলনায় ও কতটুকু চেঞ্জ করছে দেখো, 0.8 ইউনিট, তাই না? হ্যাঁ, ও 0.8 ইউনিট পর্যন্ত থাকতে পারছে, ও একদম পুরো 0.1 ইউনিট পর্যন্ত নিতে পারছে। তাহলে এটা তুমি কি বলবে, একটু এটাকে তুমি কি বলবা, স্ট্রং বাফার, তাই না? হ্যাঁ, স্ট্রং বাফার, খুব শক্তিশালী ব্যাপার, তাই না? হ্যাঁ, আর এটাকে তুমি কি বলবা, উইক বাফার, কারণ ও 7 থেকে 6.9 পর্যন্ত আটকে রাখছে, এই 6.9 আর কমতে দেয় নাই, কিন্তু 6.2 পর্যন্ত কমতে দিচ্ছে। তার মানে কি অনেকটুকু কম্প্রোমাইজ করছে, এই কারণে ওকে এতটুকু পর্যন্ত নামছে। ঠিক আছে, এখন তাইলে তার মানে কি, তার মানে হচ্ছে পিএইচ এর যত কম পরিবর্তন হবে আমার জন্য তত ভালো, তাই না? পিএইচ এর যত কম পরিবর্তন হবে আমার জন্য তত ভালো। এখানে পিএইচ এর বেশি পরিবর্তন হয়েছে, এটা আমার জন্য ভালো না। এখানে পিএইচ এর কম পরিবর্তন হয়েছে, এটা আমার জন্য কি ভালো। ঠিক আছে, তাহলে ওই হিসাবে যদি পিএইচ এর একদম যদি চেঞ্জই না হয়, নর্মাল হচ্ছে কি 7 ছিল, তুমি অ্যাসিড দিছো, স্টিল নাও পিএইচ কত, 7। পিএইচে কোনো চেঞ্জ হয়েছে, কোনো চেঞ্জ হয় নাই। তাহলে এটা কি সুপার পাওয়ার না ওর একমাত্র, মানে সুপার পাওয়ার লেভেল বাফার না, সুপার পাওয়ার লেভেল বাফার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বাফারিং ক্যাপাসিটি, যেখানে হচ্ছে কি পিএইচটা দেখো একদমই চেঞ্জ হয় নাই। ঠিক আছে, জিরো চেঞ্জ। তাহলে এটা কখন পসিবল, আমরা এই রিয়েকশন থেকে আসি। এটা পসিবল হবে যখন পিএইচ ইকুয়াল টু পিকে হবে। পিএইচ ইকুয়াল টু পিকে কখন হবে, তখন হবে যখন লগ বাইকার্বনেট আয়ন এবং HCO3 এর রেশিওটা ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এটার মান 0 হলে পিএইচ ইকুয়াল টু পিকে হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে তোমাদের এই জিনিসটা জানা লাগবে, যে এই জিনিসটা মান যদি 0 হয়ে যায় তখন করবে। তাহলে এই জিনিসটা মান কখন 0 হবে, লগ কতের মান 0, লগ 1 এর মান 0।
ইজ ইকুয়াল টু লগ 1, তাহলে আমরা উপর সাইড থেকে লগ বাদ দিলে HCO3 মাইনাস ডিভাইড বাই H2CO3 ইজ ইকুয়াল টু কত আসে 1 আসে, তাহলে HCO3 মাইনাস ইজ ইকুয়াল টু H2CO3 এর কনসেন্ট্রেশন। ঠিক আছে, এই সময় হচ্ছে কি আমার ম্যাক্সিমাম বাফারিং ক্যাপাসিটি। আচ্ছা, এবার আমরা আসি আমাদের বডিতে কি কি বাফার আছে। আমরা ফার্স্টে বলছিলাম যে বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার। তাহলে তোমাদের শুরুতে যেটা আছে যে বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার H2, এটা হচ্ছে আমাদের কার্বনিক অ্যাসিড, আর এটা হচ্ছে আমার বাইকার্বনেট আয়ন। আচ্ছা, এখন এই বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফারের টোটাল কনসেন্ট্রেশন হচ্ছে টোটাল কনসেন্ট্রেশন হচ্ছে 25 মিলিমোল পার লিটার। 25 মিলিমোল পার লিটার। তাহলে তোমার কাছে প্রশ্ন আসতে পারে যে এখানে বাইকার্বনেট আয়নের পরিমাণ কতটুকু এবং কার্বনিক অ্যাসিড আয়নের পরিমাণ কতটুকু, যে টোটাল 25 মিলিমোল পার লিটার হইল। আচ্ছা, সেটা বলতেছি। আর এটার পিকে ভ্যালু কত? টোটাল পিকে ভ্যালু হচ্ছে 6.1। ওকে, আচ্ছা, আচ্ছা, এখানে আমাদের যে বাইকার্বনেট HCO3 মাইনাস এবং কার্বনিক অ্যাসিড, এটার যে রেশিও, এটার রেশিওটা হচ্ছে 20:1। আমি এখানে তোমাদেরকে দেখাইতেছি যে জিনিসটা কীভাবে আসতেছে। আমরা ছিলাম যে আমাদের পিএইচ ইজ ইকুয়াল টু পিকে প্লাস লগ HCO3 মাইনাস এবং H2CO3। আমাদের পিকে কত? পিকে হচ্ছে 6.1, একটু আগে আমরা পড়লাম, প্লাস লগ এই বাইকার্বনেট আয়নের কনসেন্ট্রেশন আমাদের বডিতে হচ্ছে 24 মিলিমোল পার লিটার। 24 মিলিমোল পার লিটার, তাহলে আমি এখানে দিলাম 24। আর কার্বনিক অ্যাসিড, এটা যেটা বের করা লাগবে সেটা হচ্ছে যে আমাদের এটাকে 0.03 এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড দিয়ে গুণ দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে 0.03 এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আমাদের বডিতে, এটা দিয়ে গুণ দেওয়ার পর আমাদের কার্বনিক অ্যাসিডের পরিমাণটা আসবে। এখন কার্বনিক অ্যাসিডের যে পার্শিয়াল প্রেশার, সেটার মান হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। এটার মান হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। তাহলে আমি যদি এটা বসাই, তাহলে 24/1.2। তাহলে আমাদের এটা আসে বাইকার্বনেটের পরিমাণ 24 মিলিমোল পার লিটার, আর এটা আসে কত? 1.2 মিলিমোল পার লিটার। তাহলে 24 আর 1.2 যোগ করলে 25.2 হয়। তাহলে আমরা অ্যাভারেজ বলতে পারি যে 25 টোটাল। আচ্ছা, এবার 24কে 1.2 দিয়ে ভাগ দিলে কত হয়? 6.1 প্লাস লগ 20/1, তাই না? হ্যাঁ, এই জন্য আমি বলছি বাইকার্বনেট টু কার্বনিক অ্যাসিড ইজ ইকুয়াল টু 20.1। তাহলে এগুলোকে তুমি যদি আলটিমেটলি ক্যালকুলেশন করো, আসা হচ্ছে 7.4, যেটা হচ্ছে কি আমাদের ব্লাড পিএইচ এর মান, তাই না? এই জন্য এখন আমাদের বাইকার্বনেট বাফারটা হচ্ছে মোস্ট ইফেক্টিভ বাফার, কারণ এটা অলমোস্ট ব্লাড পিএইচ এর কাছাকাছি নিয়ে যায়। এটা হচ্ছে মোস্ট ইফেক্টিভ বাফার, এই বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার। ওকে, তো আমরা একটু আগে বললাম যে বাইকার্বনেট বাফারটা হচ্ছে মোস্ট ইফেক্টিভ বাফার। তো আমাদের বাইকার্বনেট বাফারটা কোথায় থাকে? আমাদের বাইকার্বনেট যে কার্বনিক অ্যাসিড আছে, এটা হচ্ছে আমাদের মেইনলি কাজ করে হচ্ছে ব্লাড। আমি যে বললাম তোমাদের, তো ব্লাড হচ্ছে কি একটা এক্সট্রা সেলুলার ফ্লুইড, তাহলে একটা হচ্ছে কি এটা ইসিএফ বাফার, এবং এটা হচ্ছে আমাদের কিন্তু ফার্স্ট লাইন বাফার। ঠিক আছে, হ্যাঁ, যদি বডিতে কোনো রকমভাবে অ্যাসিড বেস যদি বেড়ে যায়, এটা তখন সবার আগে এটা এনকাউন্টার করতে যায় এটার সাথে। আমি বলছি তখন যে আমাদের বাইকার্বনেটের পরিমাণ কতটুকু, তারপর হচ্ছে কার্বনিক অ্যাসিডের পরিমাণ কতটুকু, আমি এগুলো সবগুলো নিয়ে বলছি। আচ্ছা,
তো এখন মেকানিজম অফ অ্যাকশনটা অলমোস্ট বড় হয়ে গেছে, যে বাইকার্বনেট আয়ন কীভাবে কাজ করে। আমি যদি আরেকবার একটু দেখাই, যদি স্ট্রং অ্যাসিড আসে, অ্যাসিড থেকে আসে হাইড্রোজেন আয়ন, এই হাইড্রোজেন আয়নকে নিউট্রালাইজ করার জন্য আমাদের বাইকার্বনেট আয়ন যাবে, তাহলে পরিণত হবে H2CO3। H2CO3 একটা উইক অ্যাসিড, তাহলে স্ট্রং অ্যাসিড ইজ কনভার্টেড টু উইক অ্যাসিড, এবং উইক অ্যাসিড পিএইচ সামান্য চেঞ্জ করে। আচ্ছা, তারপর আবার যদি বেজ আসে, স্ট্রং বেস থেকে আসে হাইড্রোক্সিল আয়ন, এই হাইড্রোক্সিল আয়নকে নিউট্রালাইজ করার জন্য যায় হচ্ছে কি হাইড্রোজেন আয়ন, সেখানে তৈরি হয় ওয়াটার। অন দ্য আদার হ্যান্ড কনভার্সলি তৈরি হবে আমাদের বাইকার্বনেট, সেটা তোমাদের একটু আগে দেখাইছি, যে অ্যাকচুয়ালি কার্বনিক অ্যাসিডটা ভেঙে এটা হয়। তাহলে এটা তো ওয়াটার সাথে নিউট্রাল হয়ে গেল, এটা পিএইচ চেঞ্জ করবে না, তাহলে এটা পিএইচটা একটু চেঞ্জ করবে, সামান্য একটু পিএইচ বাড়াবে। তাহলে এটা হচ্ছে বাইকার্বন কার্বনিক অ্যাসিড মেকানিজম অফ অ্যাকশন। কথা হচ্ছে এটার অ্যাডভান্টেজগুলো কী কী, এইটার অর ইম্পর্টেন্স। প্রথমে হচ্ছে এখানে এটা নিয়ে আমাদের কিছুটা কথা আছে, যে একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বাফার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এটা হচ্ছে ইউনিক বাফার। কেন এটাকে মোস্ট ইম্পর্টেন্ট বলতেছি আমরা, কেন এটাকে ইউনিক বলতেছি, এবং এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম অ্যাসিডের অ্যাগেনস্ট এটা ইফেক্টিভ। তাহলে এটা মোস্ট ইফেক্টিভ অ্যাগেনস্ট অল বেসেস অ্যান্ড, সব ক্ষারের ক্ষেত্রে এটা ইফেক্টিভ, এবং অল অ্যাসিডস এক্সেপ্ট H2CO3। এটা কার্বনিক অ্যাসিড বাদে বাকি সব অ্যাসিডের অ্যাগেনস্টে এটা ইফেক্টিভ। এখন কত হলো, কেন কার্বনিক অ্যাসিডের অ্যাগেনস্টে এটা ইফেক্টিভ না, কারণ একটা কম্পোনেন্টই হচ্ছে কার্বনিক অ্যাসিড। তাহলে এইটাকে কি মনে করবে, নিজের অংশ মনে করবে, তখন এটার অ্যাগেনস্টে কোনো রকম বাফারিং অ্যাক্টিভিটিতে যাবে না। ঠিক আছে। আচ্ছা, তো বাইকার্বনেট বাফার সম্পর্কে আরেকটা যেটা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ওপেন এন্ড সিস্টেম। তাহলে আমি বললাম যে এটা হচ্ছে ইউনিক বাফার, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বাফার, তারপর হচ্ছে বললাম এটা ওপেন এন্ড সিস্টেম। এই কথাগুলোর কারণ কি, এটার পিছনে অ্যাকচুয়ালি যুক্তিটা কি? এটার পিছনে যুক্তিটা হচ্ছে যে আমাদের এখানে যে দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে যে বাইকার্বনেট কম্পোনেন্ট এবং একটা হচ্ছে যে কার্বনিক অ্যাসিড কম্পোনেন্ট। এই দুইটা কম্পোনেন্টের যে মানগুলো আমরা যদি একটু দেখতে চাই, বাইকার্বনেট কম্পোনেন্ট ছিল হচ্ছে 24 মিলিমোল পার লিটার, অন দ্য আদার হ্যান্ড এটার মান ছিল 1.2 মিলিমোল পার লিটার। এই যে মানগুলা, হ্যাঁ, ওদের যে পরিমাণগুলো, এগুলো ইন্ডিপেন্ডেন্টলি রেগুলেট করা যায়, ইন্ডিপেন্ডেন্টলি রেগুলেটেড। এগুলা ইন্ডিপেন্ডেন্টলি আমরা রেগুলেট করতে পারি। কিভাবে? একটা হচ্ছে যে যদি কোনোভাবে যদি মনে করো যে অনেক বেশি পরিমাণে আসলো অ্যাসিড, স্ট্রং অ্যাসিড অনেক বেশি পরিমাণ আসলো, তাহলে আমাদের কনভার্সলি সেটা উইক অ্যাসিডে কনভার্ট হবে, কি উৎপন্ন হবে, প্রচুর পরিমাণে আমাদের কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক আছে। এখন এই কার্বনিক অ্যাসিড পরবর্তী কী হয়, পানি এবং কার্বন ডাইঅক্সাইডে ভেঙে যায়। এই কার্বন ডাইঅক্সাইড পরবর্তীতে আমাদের লাংসের মাধ্যমে বডি থেকে এগুলো এক্সক্রিট হয়ে যেতেছে। ঠিক আছে। তাহলে কিন্তু আবার কি হবে, তখন আবার কার্বনিক অ্যাসিডের পরিমাণ কি আবার কমে যাবে না, নর্মাল হয়ে আসবে। আবার কোনো কারণে যদি মনে করো যে স্ট্রং বেস প্রচুর পরিমাণে, আমরা জানি যে সেটা কিসে কনভার্ট হবে, উইক বেস, এবং আমাদের উইক বেসটা এখানে কে, বাইকার্বনেট। এখন তাহলে শরীরে কি হলো, প্রচুর পরিমাণে বাইকার্বনেট বেড়ে গেল না। এই বাইকার্বনেটটাকে আমরা রেনাল এক্সক্রিশন করতে পারি, অর্থাৎ কিডনি তখন কি করবে, বাইকার্বনেট আয়ন বের করে দিবে। তাহলে দেখো আমাদের এখানে যে দুইটা কম্পোনেন্ট, এই দুইটা কম্পোনেন্ট, একটা আমরা রেসপিরেটরি সিস্টেম, আরেকটা রেনাল সিস্টেমের মাধ্যমে আমরা রেগুলেট করতে পারতেছি। রেসপিরেটরি। আবার কোনো কারণে যদি দেখা যায় যে বাইকার্বনেটের পরিমাণ খুব কমে যেতেছে, তখন কি হবে, লাংস তখন কার্বন ডাইঅক্সাইড অল্প পরিমাণে বের করবে। হ্যাঁ, তখন সেটা দেখবো যে কি আমরা কি বলবো, হাইপোভেন্টিলেশন। আর লাংস যখন বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড বের করবে, তখন সেটাকে আমরা বলবো হাইপারভেন্টিলেশন।
আবার কোনো কারণে যদি শরীরে বাইকার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি কমে যায়, তাহলে কিডনি কি করবে, এই বাইকার্বন ডাইঅক্সাইডটা ধরে রাখবে, রিটেইন। এগুলো হচ্ছে তোমরা রেনাল বায়োকেমিস্ট্রি দিকে দেখবে, রেনাল বায়োকেমিস্ট্রি, রেনাল ফিজিওলজি, রেসপিরেটরি ফিজিওলজি তো তোমরা দেখবা। সো এখানে আমি সংক্ষেপে বলে রাখলাম। তাহলে আমরা দেখলাম যে এখানে আমরা বাইকার্বন ডাইঅক্সাইড এবং কার্বনিক অ্যাসিডের পরিমাণ রেনাল সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে আমরা এটাকে আমরা মেনটেন করতে পারি, ইন্ডিপেন্ডেন্টলি রেগুলেট করতে পারি। ঠিক আছে। সো কোনো কারণে যদি বাইকার্বনেট আয়ন অথবা আমাদের যে কার্বনিক অ্যাসিডের আয়ন, এটার যে পরিমাণগুলোতে যদি কোনো চেঞ্জ আসে, এগুলো আমরা তাড়াতাড়ি ঠিক করতে পারি। সো আমরা এটা বলতে পারি যে can be quickly corrected back to normal। ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আসে, তাহলে একটা গেল আমাদের। সেকেন্ড যেটা আসে যে সেটা হচ্ছে, আমি বললাম যে এটা ইসিএফ বাফার, মেইনলি এটা হচ্ছে কি ইসিএফ বাফার। কত পার্সেন্ট অ্যাক্টিভিটি? 86% অ্যাক্টিভিটি। বাট এটা হচ্ছে যে 36% অ্যাক্টিভিটি হচ্ছে এটার আইসিএফ। দ্যাট মিনস এটা ইসিএফ আইসিএফ দুইটাতে কাজ করতে পারে, তাই না? হ্যাঁ, তবে এটা ইসিএফ এ হচ্ছে কি প্রিডমিনেন্ট, ইসিএফ এ হচ্ছে এটা প্রিডমিনেন্ট, বাট এটা আইসিএফ এও কাজ করতে পারে। ওকে ফাইন। আর টোটাল ওভারঅল কাজ করতে পারে 60% অ্যাক্টিভিটি টোটাল। আচ্ছা, তারপর বাইকার্বন ডাইঅক্সাইডের আরেকটা যেটা বেনিফিট সেটা হচ্ছে যে এটা হিমোগ্লোবিন বাফারের সাথে অ্যাসোসিয়েশন কাজ করতে পারে। সো ওয়ার্কিং কোঅপারেশন, হিমোগ্লোবিন বাফারের সাথে এটা কাজ করতে পারে, কোঅপারেশন উইথ হিমোগ্লোবিন বাফার। তাহলে মনে কর একটা অ্যাসিড আসলো, ওকে, বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফারও এনকাউন্টার করতে যেতেছে, আবার ওর সাথে যেহেতু হিমোগ্লোবিন বাফারও কোঅপারেট করে, তাহলে আবার হিমোগ্লোবিন বাফারও কিন্তু কি আসতেছে, তাই না? হ্যাঁ, অথবা মনে কর একটা অ্যাসিড আসলো, সেখানে হিমোগ্লোবিন বাফার সেটা মেনটেন করতে গেলে আবার সাথে সাথে কে যাবে, বাইকার্বন বাফারটাও সে দৌড়ে চলে আসবে। তাহলে সেটা কি আরও বেশি এফিসিয়েন্ট না? তাহলে মোর এফিসিয়েন্সি, মানে আরও সুন্দরভাবে আরও তাড়াতাড়ি সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা আরেকটা জিনিস খেয়াল করি যে বাইকার্বনেটের ক্ষেত্রে, বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফারে, এখানে যে বাইকার্বনেটের মান বললাম, বাইকার্বনেট ইস টু কার্বনিক অ্যাসিড, আমরা এটা পাইছি 24, এটা পাইছি 1.2, তাহলে একটা যে ভাগ দিলে আসে 20:1। সো এর অর্থটা হইতেছে যে শরীরে বাইকার্বনেটের মান কার্বনিক অ্যাসিড থেকে বেশি, বাইকার্বনেটের পরিমাণ, এটা সুবিধা কি? এটা হচ্ছে একটা অ্যালকালি রিজার্ভ হিসেবে কাজ করে, অ্যালকালি রিজার্ভ। কিভাবে? আমাদের বডি হচ্ছে, আওয়ার বডি ইজ নেট অ্যাসিড প্রডিউসার। আমাদের বডি বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে আলটিমেটলি অ্যাসিড তৈরি করে। দেখা যায় আমাদের বডি বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে অ্যালকালিগুলো তৈরি করলে সেই অ্যালকালিগুলোকে দেখা যায় খুব সহজে এক্সক্রিট করা যায়। তারপর হচ্ছে অ্যাসিড, অনেক অ্যাসিড তৈরি করে, সেগুলোকে এক্সক্রিট করার পর দেখা যায় আলটিমেটলি অ্যাসিড পড়ে থাকে। সব অ্যালকালি এক্সক্রিট করা শেষ, অ্যাসিডের যতটুকু এক্সক্রিট করে ওইটুকু এক্সক্রিট করা শেষ, বাট আলটিমেটলি অ্যাসিডগুলো আমাদের পড়ে থাকে। এটা তোমরা অ্যাসিড বেস ব্যালেন্স থেকে আরও ভালোভাবে জানবা। সো আপাতত আমাদের এটা জানা দরকার যে আওয়ার বডি ইজ নেট অ্যাসিড প্রডিউসার, নেট অ্যাসিড প্রডিউসার। সংক্ষেপে আমি যদি বলতে চাই, মনে করো আমার এখানে 10টা অ্যাসিড আছে, 10 মোল অ্যাসিড আছে, আমি এখানে 10টা দিয়ে বুঝাই, 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর আমাদের বডিতে এখন মনে করো যে অ্যালকালি উৎপন্ন হলো 5টা, 1 2 3 4 5। তাহলে এই 5টা অ্যালকালি কী করবে? এই 5টা অ্যাসিড বা অ্যালকালি এরা হচ্ছে নিউট্রালাইজিং রিয়াকশন করবে, ঠিক আছে? তাহলে এগুলো শেষ, তাহলে অ্যালকালি অ্যাসিডের হিসাব শেষ এখানে। কিন্তু এক্সট্রা এখানে যে 5টা আছে, যে পুরো আছে অ্যাসিড, এদেরকে নিউট্রাল করবে কারা? এই জন্য আমাদেরকে বলা হয়েছে আওয়ার বডি ইজ নেট অ্যাসিড প্রডিউসার। তাহলে এখন এদেরকে নিউট্রাল করার জন্য আমার এখন কী লাগবে? অ্যালকালি লাগবে। এখন তোমার মধ্যে যদি কোনো অ্যালকালি যদি না থেকে কি নিউট্রালাইজ করতে পারবা না, তাহলে অ্যাসিডোসিস ডেভেলপ করবে। তখন আমাদের কি আগে আসবে? বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার। যেহেতু এখানে বাইকার্বনেটের পরিমাণ 24 মিলিমোল পার লিটার, আর এখানে 1.2, তার মানে বাইকার্বনেটের পরিমাণ অনেক বেশি। এটা একরকম একটা রিজার্ভের মতো কাজ করে, যে তোমার কাছে এখন এত অ্যাসিড, এগুলোকে তুমি এই অ্যালকালিগুলো দিয়ে তুমি নিউট্রালাইজ করছো, কিন্তু এই অ্যাসিডগুলোকে নিউট্রালাইজ করার জন্য কোনো অ্যালকালি নাই। তাহলে এটা তোমাকে কি একরকম ব্যাকআপ দিতেছে না? আমরা রিজার্ভ থেকে তো ব্যাকআপ নিই, তাই না? হ্যাঁ, তাহলে এই জন্য যেহেতু আমাদের বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফারে
আমাদের যে বেস কম্পোনেন্টের পরিমাণ বেশি, এটা এই জন্য একরকম রিজার্ভের মতো কাজ করে, অ্যালকালি রিজার্ভ। সেটা কি করে, সেটা আলটিমেটলি যে নেট অ্যাসিডগুলো থাকে, নেট অ্যাসিডগুলোকে সে নিউট্রালাইজ করতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে আবার আসি ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী আছে। নাম্বার 1, এটা হচ্ছে একটা কেমিক্যালি উইক বাফার। আমি বললাম যে পিএইচ ইজ ইকুয়াল টু পিকে প্লাস লগ, উপরে লবণ নিচে হচ্ছে অ্যাসিড। এখন পিএইচ আর পিকে যত কাছাকাছি হবে সেটা হচ্ছে তত ভালো বাফার। ঠিক আছে, বাইকার্বনেটের এটা ব্লাড পিএইচ হচ্ছে 7.4, এটার পিকে হচ্ছে 6.1, তাহলে এটা মোটামুটি ভালোই দূরে, তাই না? হ্যাঁ, এই জন্য এটাকে বলতেছি কি আমরা উইক বাফার। অন্যদিকে আমরা যদি ফসফেট বাফারের কথা চিন্তা করি, ফসফেট বাফার ওইটার পিকে হচ্ছে 6.8, তাহলে এটা কি 7.4-এর অনেক কাছাকাছি না? এই জন্য কেমিক্যালি ফসফেট বাফার কি পাওয়ারফুল, বুঝতে পারছো? আর বাইকার্বনেট বাফারটা হচ্ছে কেমিক্যালি উইক বাফার, কারণ এর পিকের মান পিএইচ থেকে অনেক দূরে, ভালোই দূরে। ঠিক আছে, ডিউ টু লো পিকে, তাহলে যত হাই পিকে হবে সেটা যত পিএইচ এর কাছাকাছি হবে সেটা হচ্ছে কি তত স্ট্রং বাফার। ঠিক আছে, আর হচ্ছে এটা কার্বনিক অ্যাসিড কি বাফার করতে পারে? বাফার করতে পারে না। তারপর হচ্ছে আমাদের কার্বনিক অ্যাসিডের সাথে আমাদের রেসপিরেটরি অ্যাসিডোসিস রিলেটেড, বুঝতে পারছো? রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিস, তাহলে রেসপিরেটরি অ্যাসিড বেস ডিসঅর্ডারস, বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড ব্যবহার এখানেও কাজ করতে পারে না। তোমরা যখন অ্যাসিড বেস ডিসঅর্ডারগুলো বলবো তখন এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দে ক্যান্ট অপারেট ইন বাফারিং কার্বনিক অ্যাসিড অ্যান্ড দে ক্যান অপারেট ইন রেসপিরেটরি অ্যাসিড বেস ডিসঅর্ডারস, কারণ রেসপিরেটরি অ্যাসিড বেস ডিসঅর্ডারে কার্বনিক অ্যাসিডটা হচ্ছে থাকে আসলে। ওকে, তাহলে এটা গেলো আমাদের বাইকার্বনেট বাফার নিয়ে গেল। এবার আমরা আসি ফসফেট বাফার। তাহলে এবার আসি আগাবে, এখানে আমরা সিস্টেমেটিকলি আগাবো যে কি কি আছে, কতটুকু পরিমাণ আছে। তাহলে ফসফেট বাফার কি আছে? একটা হচ্ছে কি অ্যাসিড ফসফেট, আরেকটা হচ্ছে কি বেসিক ফসফেট। এটা আবার ইনঅর্গানিক অর্গানিক দুই রূপে হতে পারে। আমরা আসি এটার ইনঅর্গানিক, যেটা হচ্ছে কোথায় থাকে, ইসিএফে থাকে। আরেকটা হচ্ছে অর্গানিক ফর্ম আছে, যেটা হচ্ছে আইসিএফে থাকে। এবার ইনঅর্গানিক হোক অর্গানিক হোক, তার দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে অ্যাসিড কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে বেস কম্পোনেন্ট। এবার অ্যাসিড কম্পোনেন্ট হচ্ছে অ্যাসিড ফসফেট, আর বেস কম্পোনেন্ট হচ্ছে কি বেসিক ফসফেট। তাহলে এটা হচ্ছে কি বেসিক ফসফেট, আর এটা হচ্ছে অ্যাসিড ফসফেট। কারণ কি এখানে হাইড্রোজেন বেশি, তাহলে এখানে এটা অ্যাসিড ফসফেট, আর এখানে হাইড্রোজেন কম, এটা হচ্ছে কি বেসিক ফসফেট। আচ্ছা, এইবার এটার পিকে ভ্যালু আসে। এটার পিকে ভ্যালু হচ্ছে আমরা পড়ছি 6.8। ঠিক আছে, এটা হচ্ছে ইনঅর্গানিকের। আর অর্গানিকটার যে পিকে ভ্যালু সেটা হচ্ছে কি 6 থেকে 7.8। 6 থেকে 7.8। ওকে, এইবার আমরা আসি যে এর টোটাল কতটুকু। এর টোটাল হচ্ছে যে 1.0 মিলিমোল পার লিটার। তাহলে এখানে অ্যাসিড কতটুকু আর বেস কতটুকু? এখানে যে বেসিক ফসফেট ওর পরিমাণটা হচ্ছে 0.8 মিলিমোল পার লিটার, আর যে অ্যাসিড ফসফেট ওর কনসেন্ট্রেশনটা হইতেছে 0.2 মিলিমোল পার লিটার। তাহলে এই দুইটাকে একসাথে করলে 1.0 চলে আসে। ঠিক আছে, আচ্ছা আমাদের মেনলি ইনঅর্গানিকটিকে নিয়ে একটু চিন্তা, কারণ এটা ইসিএফ এর। আচ্ছা, তাহলে আবার আসি এটার অ্যাডভান্টেজ। আচ্ছা, আগে মেকানিজম অফ অ্যাকশনটা দেখাই। মেকানিজম অফ অ্যাকশন সে আবার আগের মতোই, যে দেখো মনে করে স্ট্রং অ্যাসিড আসলো, ও দিবে হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়নকে অবশ্যই কনভার্ট করবে কি বেস ফসফেট আর বেসিক ফসফেট। তাহলে উৎপন্ন হবে কি HPO4 2-। দেখো এটা কি আবার আমার অ্যাসিড কম্পোনেন্ট না বাফারের, তাহলে তখন কী হবে, তখন বাফারের অ্যাসিড কম্পোনেন্টটা কী হবে ইনক্রিজ করবে বাইকার্বনেট কার্বন অ্যাসিডের ক্ষেত্রেও। যে এখানে দেখো যে স্ট্রং অ্যাসিড যখন আসতো
হ্যাঁ, H2 অ্যাসিড যখন আসতো কার্বনিক অ্যাসিড তৈরি হতো। এই কার্বনিক অ্যাসিডটা কি আবার আমার বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফারের অ্যাসিড কম্পোনেন্ট না, তখন তাহলে কি হবে বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফারের অ্যাসিড কম্পোনেন্টটা ইনক্রিজ হবে। এই কথাটা একটু বলা লাগবে তোমাদের। যাই হোক, আমি যেটা বলতেছিলাম এটা আবার একই অন্যদিকে উইক অ্যাসিড, তাহলে স্ট্রং অ্যাসিড ইজ কনভার্টেড টু উইক অ্যাসিড। আবার একইভাবে স্ট্রং বেস, এখান থেকে হচ্ছে ওএইচ হাইড্রোক্সিল আয়ন আসবে, সেই হাইড্রোক্সিল আয়নকে কে নিউট্রালাইজ করবে আমার বেস ফসফেটে HPO4 2 মাইনাস প্লাস H প্লাস, ও হচ্ছে হাইড্রোক্সিল আয়নকে নিউট্রালাইজ করবে, H2O তৈরি করবে, তাহলে তো নিউট্রাল, আর বাকি পুরো থাকে এইটা। তাহলে আবার কি হবে, এটা আবার দেখো আমার বাফারের অ্যাসিডিক কম্পোনেন্ট, সরি বেসিক কম্পোনেন্ট, তাই না? হ্যাঁ, তাহলে তখন কি হবে বাফারের HPO4 2 মাইনাসের বাইফসফেট সরি বেসিক ফসফেটের পরিমাণটা বাড়বে, আর এখানে অ্যাসিড ফসফেটের পরিমাণটা বাড়বে যখন আমার স্ট্রং অ্যাসিড আসবে। ঠিক আছে, আর এটা কি করে, এটা হচ্ছে সামান্য পিএইচ একটু হলেও কমাবে, তাই না? হ্যাঁ, পিএইচ তো অ্যাসিড যোগ করছো তাহলে তো কমবে, ও হচ্ছে সামান্য কমাবে। আর তুমি বেস যোগ করছো পিএইচ বাড়বে, ও হচ্ছে কি সামান্য বাড়বে, বেশি বাড়াতে দিবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে স্ট্রং বেস ইজ কনভার্টেড টু এই যে উইক বেস, এভাবে হচ্ছে মেকানিজম অ্যাকশন। তাহলে এবার আসা যাক এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি আছে। অ্যাডভান্টেজটা হচ্ছে প্রথমে হচ্ছে এটা কেমিক্যাল বাফার হিসেবে, অ্যাজ এ কেমিক্যাল বাফার এটা স্ট্রং, ইট ইজ স্ট্রং। কারণ কি, এর পিকে ভ্যালু হচ্ছে 6.8, যেটা হচ্ছে কি আমাদের ব্লাড পিএইচ 7.4 এর অনেক কাছাকাছি। অন দ্য আদার হ্যান্ড বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড পিকে ভ্যালু কত ছিল, 6.1 ছিল, যেটা ছিল কি অনেক দূরে। আচ্ছা, এবার আসতে হচ্ছে কি নাম্বার 2, এটা কোন বাফার হিসেবে বেশি ভালো, এটা হচ্ছে আমাদের আইসিএফ বাফার হিসেবে মোর পটেন্ট। আমরা এভাবেই বলে থাকি যে ইন্ট্রাসেলুলার ফসফেট বাফার, আমরা এই কথার উচ্চারণ করে থাকি ইন্ট্রাসেলুলার ফসফেট বাফার। এখানে ওর বাফারিং ক্যাপাসিটি হাই, অন দ্য আদার হ্যান্ড ইসিএফ ওর বাফারিং ক্যাপাসিটি লো, যেটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ, আমরা একটু পরে সেটা আলোচনা করব। তারপর হচ্ছে যে এটা হচ্ছে ইউরিনারি বাফার হিসেবে এটা ভালো কাজ করে, ইম্পর্ট্যান্ট অ্যাজ ইউরিনারি বাফার। কারণ কি, কারণ আমাদের ইনঅর্গানিক ফসফেট সেখানে কাজ করে। ইনঅর্গানিক ফসফেট ওয়ার্কস এক্সক্লুসিভলি। তোমরা দেখবে যখন আমরা আমাদের রেনাল বায়োকেমিস্ট্রিতে একটা টপিক আছে যেটার নাম হচ্ছে কি ইউরিন অ্যাসিডিফিকেশন অ্যান্ড অ্যালকালাইজেশন, ওইখানে দেখবা যে আমাদের ফসফেটটা আসতেছে, হ্যাঁ, HPO4 2 মাইনাস, তারপর হচ্ছে H2PO4 মাইনাস, এই জিনিসগুলো আসতেছে তোমরা ইউরিন অ্যাসিডিফিকেশন অ্যালকালাইজেশনে দেখবা। ঠিক আছে, সো এই জন্য জাস্ট আপাতত মাথা রাখো যে ইউরিনারি সিস্টেম এটা কাজে লাগে। তারপর হচ্ছে যে এটা রেসপিরেটরি অ্যাসিডিসিস অ্যালকালোসিসের এগেইনস্টে কাজ করতে পারে। তারপর হচ্ছে এটা কার্বনিক অ্যাসিডকেও বাফার করতে পারে। সো এটা কার্বনিক অ্যাসিডকে বাফার করতে পারে, জন্য একটা টিক চিহ্ন দিয়ে রাখলাম। আরেকটা হচ্ছে কি ক্যান অপারেট ইন রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যান্ড অ্যালকালোসিস। ওকে, এবার আসে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এটা হচ্ছে কি নাম্বার 1, ইসিএফ বাফার হিসেবে এটা হচ্ছে বেশি পটেন্ট না, বুঝতে পারছো? এটা আইসিএফ বাফার হিসেবে অনেক ইফেক্টিভ, আইসিএফ বাফার হিসেবে এটা অনেক ইফেক্টিভ, কিন্তু ইসিএফ বাফার হিসেবে এটা পটেন্ট না। কারণ কি, কারণ হচ্ছে এটার কম্পোনেন্টের মাত্র আছে কত 0.8 আর 0.2 মিলিমোল পার লিটার। তার মানে
যদি আমাদের অ্যাসিড যদি বেশি পরিমাণে দিই, ও কিন্তু বাফার করতে করতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই না? অন দ্য আদার হ্যান্ড আমাদের যে বাইকার্বনেট বাফার ছিল ওইখানে ছিল কত 20, অথবা আমরা যদি 24 আর 1.2, তাহলে এর থেকে এর পরিমাণ কি অনেক বেশি না? অনেক বেশি না? এই কারণে আমরা এটা দিয়ে বেশি পরিমাণ অ্যাসিড বা বেস রেগুলেট করতে পারবো বা নিউট্রাল করতে পারবো। এখানে হচ্ছে 24 মিলিমোল পার লিটার কি থাকে, এটা বাইকার্বনেট। তাহলে তুমি 24 মিলিমোল পার লিটার পর্যন্ত তুমি অ্যাসিড দিতে পারবা, তাই না? হ্যাঁ, কিন্তু এখানে আমাদের বেসটা হচ্ছে কত, মাত্র 0.8, এটা হচ্ছে বেসিক ফসফেট যেটা। তাহলে তুমি সর্বোচ্চ 0.8 মিলিমোল পার লিটার পর্যন্ত তুমি অ্যাসিড দিতে পারবা, এর বেশি অ্যাসিড আর দিতে পারবা না, দিলেও ফেল করবে। কিন্তু ও কিন্তু দেখো কোথায় 0.8 আর কোথায় 24 মিলিমোল পার লিটার, ঠিক আছে? সো এই জন্য ওর ইসিএফ বাফার হিসেবে ওর ক্যাপাসিটি কি খুব লো বা নট এফেক্টিভ। কারণ কি, ও অল্প পরিমাণে অ্যাসিড অল্প পরিমাণে বেস ও বাফার করতে পারে, ঠিক আছে? এই জন্য এটা বলা হয়েছে যে এটা বাফারিং ক্যাপাসিটি লো অ্যাজ লো কন্টেন্ট। লো কন্টেন্ট বলতে বুঝাইতেছে ওর যে কন্টেন্টগুলো আছে কন্টেন্টগুলোর কনসেন্ট্রেশনটা কম, এই জন্য ওরা খুব বেশি পরিমাণে অ্যাসিড বা বেস ওরা রেগুলেট করতে পারে না। আরেকটা হচ্ছে যে ওটা ক্লোজ এন্ড সিস্টেম, ক্লোজড এন্ড সিস্টেম, ঠিক আছে? তারপর হচ্ছে ওর আরো কিছু বলা যায়, যেমন ও কিন্তু হিমোগ্লোবিন বাফারের সাথে অ্যাসোসিয়েট না, যেটা বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার কিন্তু হিমোগ্লোবিন বাফারের সাথে কাজ করতো, তাই না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে ফসফেট বাফার এটা মানে পটেন্ট হইলেও মানে ওর ক্ষমতা অনেক বেশি, তাই না? হ্যাঁ, কিন্তু এত বেশি ইফেক্টিভ না। ওর ক্ষমতা আছে কিন্তু কাজের আসে না তেমন বেশি। কিন্তু বাইকার্বনেট আয়নের ওর ক্ষমতা কম, বাট ওর কাজে আসে ভালো। আচ্ছা, আচ্ছা, তারপর আমরা আসি প্রোটিন বাফার। প্রোটিন বাফার প্রোটিন বাফারে সেই দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে বেসিক প্রোটিন, একটা হচ্ছে কি অ্যাসিড প্রোটিন। তারপর এটার হচ্ছে পিকে ভ্যালু কত, এটার পিকে ভ্যালু অ্যাভারেজ হচ্ছে 7.3। আমাদের মাথায় রাখা দরকার, আমাদের যখন শরীরে অ্যাসিড বা বেজ আসে সবার আগে কাজ করতে যায় বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফারটা। তারপর পরবর্তী দেখা যায় প্রোটিন বাফার বা ফসফেট বাফার, এগুলো হচ্ছে সেকেন্ড লাইন থার্ড লাইন বাফার, বুঝতে পারছো? এগুলো কিন্তু পরে আসে, শুরুতেই কিন্তু ওরা আসবে না। শুরুতে আসবে হচ্ছে বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার, ঠিক আছে? আচ্ছা, এই প্রোটিন বাফারগুলো এটা কোন ধরনের বাফার? এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার, মেজর ইন্ট্রাসেলুলার, মেজর ইন্ট্রাসেলুলার, ফসফেট বাফারের মতো অনেকটা, তাই না? হ্যাঁ, এটার পিকে ভ্যালু অনেক হাই, বাট ও কাজ করে কীভাবে, ইন্ট্রাসেলুলারলি মেনলিও কাজ করে, ঠিক আছে? তারপর হচ্ছে আমি যদি বলি ওর মেকানিজম অফ অ্যাকশনটা, মেকানিজম অফ অ্যাকশন, তাহলে স্ট্রং অ্যাসিড থেকে যদি হাইড্রোজেন আয়ন আসে তাহলে কি যাবে, বেসিক প্রোটিন, তাহলে স্ট্রং অ্যাসিড ইজ কনভার্টেড টু উইক অ্যাসিড। আবার এটা কি আবার আমাদের বাফার কম্পোনেন্ট না, তাহলে এটা পরিমাণটা বাড়বে, ঠিক আছে? যার কারণে সামান্য একটু পিএইচ কমবে। আবার হচ্ছে কি বেসিক অ্যাসিড, সরি, যদি স্ট্রং বেস আসলে সেটা হচ্ছে ওএইচ দিবে, সেখানে কে যাবে, এইচপিআর থেকে পিআর মাইনাস অ্যান্ড এইচ প্লাস, ও গিয়ে সেটাকে নিউট্রাল করবে, তখন এইটার পরিমাণটা বাড়া শুরু করবে, তাই না? এই যে এটা যেটা হচ্ছে সামান্য একটু পিএইচ বাড়াবে, তাহলে এটাই হচ্ছে বাফারিং ক্যাপাসিটি। এবার হচ্ছে যদি এটা অ্যাডভান্টেজ ডিঅ্যাডভান্টেজগুলোতে আসি, অ্যাডভান্টেজ হচ্ছে কি কেমিক্যালি স্ট্রং, তাই না? হ্যাঁ, কেমিক্যালি এটা স্ট্রং, কারণ এটার পিকে ভ্যালু হচ্ছে 7.3, যেটা হচ্ছে আমাদের ব্লাড পিএইচ 7.4 এর খুব কাছে, একদম কাছে, তাই না? হ্যাঁ, কিন্তু আবার এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজগুলো কি? ডিসঅ্যাডভান্টেজগুলো হচ্ছে এটা হচ্ছে ফসফেট বাফারের মতো ক্লোজড এন্ড, তারপর ফসফেট বাফারের মতো এটা হচ্ছে কন্টেন্টগুলো কি লো কন্টেন্ট, মানে হচ্ছে যে আমাদের বেসিক প্রোটিন আর অ্যাসিডিক প্রোটিন এগুলার যে কনসেন্ট্রেশনগুলো কি কম, যার কারণে এরা খুব বেশি পরিমাণে অ্যাসিড বা বেসকে তোমার নিউট্রালাইজ করতে পারে না। অল্প পরিমাণে অ্যাসিড বেস নিউট্রালাইজ করতে করতে এদের অবস্থা টাইট হয়ে যায়। আচ্ছা,
এটা যেহেতু আইসিএফ বাফার, এটা হচ্ছে গুড অ্যাজ এন আইসিএফ বাফার। এটা আইসিএফ এ ভালো কাজ করে। কারণ কি? কারণ আইসিএফ এটার কনসেন্ট্রেশন আবার হাই। ঠিক আছে, হ্যাঁ। ইসিএফ এটার কনসেন্ট্রেশন লো, আইসিএফ এটার কনসেন্ট্রেশন হাই। তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যাসিড বেস, রেসপিরেটরি অ্যাসিড বেস ডিজঅর্ডারের কাজ করে। রেসপিরেটরি একদম অনেকটা বলতে গেলে আমাদের এর মতোই, ফসফোডাইফাস সিস্টেমের মতোই, অ্যাসিড বেস ডিজঅর্ডারস। তারপর হচ্ছে এটা কার্বনিক অ্যাসিডকেও বাফার করতে পারে। কার্বনিক অ্যাসিডকে শুধু বাফার করতে পারবে না একজনই, সেটা হচ্ছে কি বাইকার্বনিক কার্বনিক অ্যাসিড বাফার। কারণ কি? ওইখানে ওইটা নিজে একটা কম্পোনেন্ট ওর, কিন্তু বাকিদের কম্পোনেন্টে কোনো রকম কার্বনিক অ্যাসিড নেই, এই জন্য ওরা কার্বনিক অ্যাসিডকে ভয় পায় না। ঠিক আছে। তারপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজগুলো কি? ডিসঅ্যাডভান্টেজ এটা হচ্ছে ফিজিওলজিক্যালি ফসফেট বাফারের মতো, এটা হচ্ছে কি নট ইফেক্টিভ। ফসফেট বাফার যেরকম পিকে ভ্যালু অনেক হাই বাট ইফেক্টিভ ছিল না ইসিএফ এ, তাই না? হ্যাঁ, নট ইফেক্টিভ ইন ইসিএফ। এখানে ইসিএফ এ মেজর করতে বলো, এটার ক্ষেত্রে আমি আগে মেজর করে দিই। আচ্ছা, হ্যাঁ, ইসিএফ এ এটা বেশি একটা ইফেক্টিভ না, এটা হচ্ছে ইসিএফ এ খুব বেশি একটা ইফেক্টিভ না। ঠিক আছে, হ্যাঁ। তারপর হচ্ছে বললাম যে এটা ক্লোজড এন্ড সিস্টেম, ক্লোজড এন্ড সিস্টেম। ঠিক আছে, ওকে। এবার আসি হিমোগ্লোবিন বাফার। হিমোগ্লোবিন বাফার, এই হিমোগ্লোবিন বাফার কিন্তু বলতে গেলে অনেক লাস্টের দিকে আসে। ঠিক আছে, এটা হচ্ছে কোথায় মেনলি? এটা হচ্ছে আরবিসিতে ভালো কাজ করে, কারণ হিমোগ্লোবিন লোকেশন কোথায়? আরবিসিতে। তাহলে ও কাজ করে ভালো হচ্ছে আরবিসিতে। তাহলে এটা কি কি আছে? একটা হচ্ছে বেসিক কম্পোনেন্ট, একটা হচ্ছে অ্যাসিডিক কম্পোনেন্ট। বেসিক কম্পোনেন্টটা কি? বেসিক কম্পোনেন্টটা হচ্ছে এটা বেসিক হিমোগ্লোবিন। অ্যাসিডিক কম্পোনেন্টটা হচ্ছে যে অ্যাসিডিক হিমোগ্লোবিন। ঠিক আছে, এবং এটার পিকে ভ্যালু কত? এটার পিকে ভ্যালু হচ্ছে অ্যাভারেজ 7.3। আমি অ্যাভারেজ ভ্যালুটা বলতেছি, অনেকটা প্রোটিন বাফারের কাছাকাছি, তাই না? আচ্ছা, আবার আমাদের আরেকটা বাফার ছিল না, অক্সি হিমোগ্লোবিন বাফার? অক্সি হিমোগ্লোবিন বাফার, ওইটার ক্ষেত্রে হচ্ছে এটা কোথায় কাজ করবে মেনলি? ওইটা হচ্ছে সেই আরবিসিতে কাজ করবে, তাই না? হ্যাঁ, ওইটার হচ্ছে বেসিক পার্টটা কী হবে? ওইটার বেসিক পার্টটা হবে HbO2 মাইনাস, আর অ্যাসিডিক পার্টটা কী হবে? সোজা কথা একটা হাইড্রোজেন বেশি থাকবে, HbO2 মাইনাস। সরি, মাইনাস হবে না, এখানে একটা হাইড্রোজেন অ্যাড হয়ে গেছে, তাহলে তার মাইনাস হওয়ার দরকার নেই। ঠিক আছে, এদের পিকি ভ্যালু অলমোস্ট সেম। তাহলে আবার আসে মেকানিজম অফ অ্যাকশন, কীভাবে কাজ করে? তাহলে স্ট্রং অ্যাসিড আসলো, স্ট্রং অ্যাসিড কী দিবে? হাইড্রোজেন আয়ন। সেটাকে নিউট্রালাইজ করার জন্য কী যাবে? সেটাকে নিউট্রালাইজ করার জন্য আমাদের বেসিক কম্পোনেন্টটা যাবে, যেটা হচ্ছে কি হিমোগ্লোবিন বাফারের Hb মাইনাস। তাহলে তৈরি করবে কি HHB। আর যদি আমরা সেটা অক্সি হিমোগ্লোবিন বাফার হিসেবে চিন্তা করি, তাহলে কে যাবে? HbO2 মাইনাস, তাই না? তাহলে HHbO2। ঠিক আছে, এটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন বাফারটা। আচ্ছা, তাহলে স্ট্রং অ্যাসিড ইজ কনভার্টেড টু উইক অ্যাসিড, আর আগের মতন। তাহলে হচ্ছে যদি আবার স্ট্রং বেস আসে, সেটাই কীভাবে কাজ করবে? সেটার ক্ষেত্রে OH মাইনাস আসবে। এবার সে আগের মতো দুইটা পার্ট দেখাই, একটা হচ্ছে হিমোগ্লোবিন বাফারের জন্য, একটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন বাফারের জন্য। তাহলে এখানে আসবে কি আবার HHbO2 আসবে এখানে, আর এখানে আসবে কি HHb, অক্সি হিমোগ্লোবিন বাফার আর জাস্ট হিমোগ্লোবিন বাফার কি প্রডিউস করবে? HbO2 মাইনাস প্লাস H প্লাস। তাহলে সাথে হচ্ছে কি সেটা কি তৈরি করবে? H2O। আর এটা কি তৈরি করবে? এটা হচ্ছে Hb মাইনাস আর H প্লাস, আর এটা কি তৈরি করবে? H2O। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এভাবেই হচ্ছে ওদের স্ট্রং বেস কনভার্ট টু উইক বেস। তাহলে এটার অ্যাডভান্টেজগুলো কী কী? এগুলো সবগুলো হচ্ছে ইন্টারসেলুলার বাফার হিসেবে ভালো। আরবিসি একটা সেল না, ব্লাড সেল না। তাহলে হচ্ছে অ্যাডভান্টেজ যদি বলি আমরা, অ্যাডভান্টেজ যদি বলে যাই, মেজর ইন্টারসেলুলার বাফার অফ ব্লাড, মেজর ইন্টারসেলুলার বাফার,
লোকেশনটা কোথায়? অফ ব্লাড। এখন তুমি ব্লাড দেখে বলো না ব্লাড তো এক্সট্রা সেলুলার ফ্লুইড দেখে, তাহলে তো ওইখানে আরও ভালো হওয়ার কথা। কিন্তু ব্লাডের মধ্যে যে রেড সেলগুলো আছে, বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড ব্যাপারটা কাজ করতে হচ্ছে ব্লাডের প্লাজমাতে, আর ওরা কাজ করতে হচ্ছে ব্লাডের যে সেলগুলো আছে আরবিসিতে। ঠিক আছে? তবে হিমোগ্লোবিন ব্যাপারটা কিন্তু খুব পটেনশিয়াল, খুব শক্তিশালী ব্যাপার। তাহলে হচ্ছে আমরা বলতে পারি কেমিক্যালি স্ট্রং, কেমিক্যালি স্ট্রং ফার্স্ট বাফারের মতন। তারপর হচ্ছে ওরা কার্বনিক অ্যাসিডকে বাফার করতে পারে। তারপর হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিস কাজ করতে পারে। তাহলে কার্বনিক অ্যাসিড এবং রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিস এখানে কে কাজ করবে না? শুধুমাত্র বাইকার্বনেট কার্বনিক অ্যাসিডে কাজ করবে না, বাকি সবাই কাজ করবে। রেসপিরেটরি অ্যাসিড বেস ডিসঅর্ডারস। ঠিক আছে? তারপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি? ফার্স্ট বাফারের মতো ডিসঅ্যাডভান্টেজ অলমোস্ট সেম। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এক নম্বর হচ্ছে ক্লোজড এন্ড সিস্টেম, তারপর হচ্ছে এদের কন্টেন্টও লো, এছাড়াও হচ্ছে ও যদি ওর ইফেক্টিভিটি শো করতে যায়, ওর কিন্তু বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফারের হেল্প নেওয়া লাগে, তাই না? আমরা জানি যে হিমোগ্লোবিন বাফারটা কার সাথে কাজ করতে পারতো? বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার। তাহলে এটাই আমরা এখানে লিখবো ফর ইফেক্টিভিটি অথবা ফর ইফেক্টিভ বাফারিং ক্যাপাসিটি it has to work with bicarbonate কার্বনিক অ্যাসিড বাফার। বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার ছাড়া ওর এফেক্টিভিটি শো হবে না। ঠিক আছে? এটাকে আবার আমরা কিন্তু অ্যাডভান্টেজ হিসেবে লিখতে পারি, যে বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফারের সাথে কাজ করতে পারে, এটা হচ্ছে ওর একটা ভালো দিক। আচ্ছা, এবার আসা যাক অ্যামোনিয়া বাফার। ফাইনালি অ্যামোনিয়া বাফার, এখানেও সেই একইভাবে, তবে এটার পিকে ভ্যালুটা কত? এটার পিকে ভ্যালুটা হচ্ছে 9.0। যেহেতু এটা ক্ষারীয় বাফার, তো এই জন্য এটার পিকে ভ্যালু হচ্ছে ক্ষারের দিকে। বুঝতে পারছো? সেটা আমরা পিকে এ না বলে শুধু পিকে বলি, কারণ এরপর আবার অ্যাসিড হয়ে যায়। আচ্ছা, এবার সেটা দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে অ্যাসিডিক পার্ট, একটা হচ্ছে বেসিক পার্ট। অ্যাসিডিক পার্টটা কী হবে আর বেসিক পার্টটা কী হবে? বেসিক পার্টটা হচ্ছে অ্যামোনিয়া, আর অ্যাসিড পার্টটা হচ্ছে কি একটা হাইড্রোজেন আয়ন বেশি, একটা হাইড্রোজেন বেশি, তাহলে অ্যামোনিয়াম আয়ন। তাহলে মেকানিজম অফ অ্যাকশনটা কি? যদি স্ট্রং অ্যাসিড আসে সেখান থেকে হাইড্রোজেন আয়ন, তাহলে এটাকে নিউট্রাল করার জন্য কে কাজ যাবে? অ্যামোনিয়া যাবে, অ্যামোনিয়াম আয়ন তৈরি করবে। তাহলে অ্যামোনিয়াম আয়নের পরিমাণ বেড়ে গেল। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস খেয়াল করি যে অ্যামোনিয়া কিন্তু একটা বেস, তাই না? হ্যাঁ, ও যদি হাইড্রোজেন আয়নের সাথে অ্যাড হয় তাহলে তৈরি করে অ্যামোনিয়াম আয়ন। তাহলে ও যদি বেস হয় তাহলে অ্যামোনিয়াম আয়ন কি হবে? একটা কনজুগেট অ্যাসিড। তাহলে স্ট্রং অ্যাসিড ইজ কনভার্টেড টু উইক অ্যাসিড। একইভাবে স্ট্রং বেস যদি আসে, ও দিবে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। এই হাইড্রোক্সিল আয়নকে নিউট্রাল করার জন্য যাবে হচ্ছে তাহলে হচ্ছে এখানে অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যাবে। তাহলে স্ট্রং বেস ইজ কনভার্টেড টু উইক বেস। ঠিক আছে? আচ্ছা, অ্যামোনিয়াটা অবশ্যই এটা কোথায় কাজ করবে? অ্যাডভান্টেজটা কি? এটা হচ্ছে ইউরিন বাফার হিসেবে কাজ করে, ইউরিন বাফার। কারণ এখানে অ্যামোনিয়া থেকে যে ইউরিয়া তৈরি হয়, তাহলে অ্যামোনিয়া যদি ইউরিয়া একটা কম্পোনেন্ট, তাহলে হিসেবে ইউরিনারি বাফার হিসেবে কাজ করবে। ইউরিন বাফার হিসেবে কাজ করবে, কীভাবে কাজ করবে? তাহলে কি হেল্পটা করবে? হেল্পস ইন কিডনিকে অ্যাসিড এক্সক্রিশনে হেল্প করবে। তাহলে রেনাল অ্যাসিড এক্সক্রিশন, এটা হচ্ছে আমরা সেই ইউরিন অ্যাসিডিফিকেশন অ্যালকালাইজেশনে গিয়ে এটা আমরা দেখবো, যে অ্যামোনিয়ার রোলটা দেখবো। তারপর হচ্ছে ফসফেটের রোলটাও দেখা যাবে। তারপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজগুলো কি? ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এটা কিন্তু ইসিএফ আইসিএফ কোনোটা হিসেবে কাজ করে না। সো নো রোল ইন ইসিএফ অর আইসিএফ। ঠিক আছে? আচ্ছা, আর অ্যালকালি রিজার্ভ তো তোমাদেরকে অলরেডি পড়ায় ফেলছি, যে আমাদের বডি যেহেতু একটা নেট অ্যাসিড প্রডিউসার, দেখা যায় যে আমাদের বাইকার্বনেটের এখানে বাইকার্বনেট কনসেন্ট্রেশনটা বেশি, এই কারণে ও আলটিমেটলি বাকি অ্যাসিডগুলোকেও নিউট্রালাইজ করতে পারে। এই জন্য এটাকে আমরা বলি কি? অ্যালকালি রিজার্ভ। তাহলে আজকের ক্লাসটা তোমাদের এ পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা করার জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদেরকে বলবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।